এপিসোডের শুরুতে আমরা আরিন নামে একটা মেয়েকে দেখতে পাই যে কালো চশমা পরেছিল। তার কাছ থেকে আমরা জানতে পারি যে সে অদ্ভুত কিছু লাইন দেখতে পায়, আর সেই লাইনগুলোর মানে হচ্ছে বডি কাউন্ট, এস লাইন। একটা মানুষের যদি একটা লাইন থাকে তার মানে তার পার্টনার একজন, আর একটা মানুষের একাধিক লাইন আছে মানে সে একাধিক মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। এখন সেটা সেক্স লাইফও হতে পারে কিংবা অন্য যে কোনো সম্পর্ক, এটা আমরা পরে জানতে পারবো। আর এই গল্পটা মূলত এই এস লাইনকে ঘিরেই, কারণ এই ড্রামার নাম এস লাইন। আর এই এস লাইন আমাদের আরিনের জীবনেও অনেক বীভৎস কিছু ঘটিয়েছে। ছোটবেলায় ও যখন এই লাইনগুলো দেখতে পেত, ও এর মানে বুঝতো না। ও শুধুমাত্র নিজের ডায়েরিতে এই অদ্ভুত লাল লাইনগুলো এঁকে নিজের মনের ভাব প্রকাশ করত। কিন্তু ও নিজের বাবার মাথায় একাধিক লাইন দেখতে পেত। ও যখন নিজের ডায়েরিতে এগুলো ড্র করে, ওর মা সেগুলো দেখে ভীষণ রেগে যায়, আর ওর মা নিজের হাতে ওর বাবাকে খুন করে সেখান থেকে পালিয়ে চলে যায়। তখন থেকে আরিন ভীষণ একা হয়ে যায়। ও বাসায় নিজেকে বন্দি করে নেয়। নিজের বাবা মা ছাড়া ওর জীবন একদম দুর্বিষহ একাকিত্বে কাটে। এজন্য ও অনেকবার নিজেকে মেরে ফেলারও চেষ্টা করেছে, কিন্তু ও যতবারই সুইসাইড কমিট করার ট্রাই করেছে, ও কখনোই মরে যেতে পারেনি। এক কথায় বলতে গেলে আরিন অমর, কারণ বারবার মরার চেষ্টা করেও মৃত্যু ওর কাছে আসে না। আরিন এই এস লাইন দেখতে চায় না, তাই ও নিজের লাইফকে একটা অন্ধকার রুমের ভেতর আটকে রেখে দেয়। কিন্তু তবুও ওর লাইফে এই লাল রেখা পিছু ছাড়ে না। ও তো বাইরের মানুষের সাথে কথা বলতে, দেখা করতে এবং অন্য মানুষের সংস্পর্শে দিতেও অনেক বেশি ভয় পায়। একদিন আরিনের কাছে ওর পাশের ফ্ল্যাটের একটা মেয়ে আসে যার নাম হায়ন। হায়ন বারবার কলিং বেল রিং করে, কিন্তু হায়নের মাথায় একাধিক এস লাইন দেখে আরিন আর সেই দরজা খোলে না। আর এমনিতেও ও মানুষের সাথে মিশতে ততটা পছন্দ করে না। আরিন দরজা না করলে তখন হায়ন বাইরে থেকেই বলে যে আমি রাইস কেক সবাইকে বিলি করে বেড়াচ্ছি, কিন্তু আপনার জন্য আমি ফল নিয়ে আসছি। আপনি তো ফল খেতে পছন্দ করেন তাই না? কিন্তু তবুও আরিন দরজা খোলে না। তখন সেই প্রতিবেশী সেখান থেকে চলে যায়। আর আরিনের রুমের বাইরে অনেকগুলো বক্স ছিল। ও কোনো কিছু নিতেই কখনো বাইরে যেত না, শুধুমাত্র ডেলিভারি ম্যান দিয়েই জিনিসপত্র নিজের ফ্ল্যাটে আনাতো। এরপর আরিন নিজের আরেকটা প্রতিবেশী সানাকে দেখতে পায়, যে হাঁটছিল নিজের স্কুলে যাওয়ার জন্য, কিন্তু ওর চাচা ওর পিছু নেওয়ার বলে যে তুমি গাড়িতে ওঠো, চলো আমি তোমাকে স্কুলে ড্রপ করে দিচ্ছি। কিন্তু সানা নিজের চাচার গাড়িতে ওঠে না এবং নিজের চাচাকে ইগনোর করে নিজের স্কুলে চলে যায়। পরে আমরা সানার চাচা হান সম্পর্কে জানতে পারি। হান একজন পুলিশ অফিসার, আর এখানকারই থানায় তিনি চাকরি করেন। সিন শিফট হয় আর আমরা সানার স্কুলের ছাদে দেখতে পাই যে সানাকে ওর স্কুলের বাকিরা মিলে অনেক বেশি মারছে আর অনেক বকাবাদ্যও করছে। তখনই সেখানে কিমিয়ন নামে একটা স্টুডেন্ট আসে, আর সেই কিমিয়ন এসেও সানাকে আরও বেশি মারা শুরু করে দেয়। কিমিয়ন সানাকে বলে, তোকে আমি টাকা আনতে বলেছিলাম, কিন্তু তুই সেই টাকা আনিসনি, বরঞ্চ তুই আরও নিজের চাচার পুলিশ হওয়ার এইসব আহামরি সব দাদাগিরি দেখাচ্ছিস। কেন রে, তোর এত দাদাগিরি কিসের? তোর চাচা পুলিশ হোক কিংবা মিনিস্টার, কিছু যায় আসে না। তোকে টাকা আনতে বলেছি, তুই টাকা আনবি। তখন সানা কিচ্ছু বলে না, শুধুমাত্র ওর দিকে তাকিয়ে থাকে। তখন কিমিয়নের আরও বেশি রাগ হয়। ও সানাকে ধরে ছাদের একদম কর্নারে নিয়ে যায় আর মারা শুরু করে দেয় এবং বলে, তুই যদি কালকে টাকা না নিয়ে আসিস, আমি তোকে এখান থেকে ফেলে দেবো, আর তোকে মেরে ফেললেও কেউ আমাকে কিচ্ছু বলতে আসবে না। তুই তো বুলি হচ্ছিস, স্কুলের সবাই জানে, কিন্তু তোকে কেউ বাঁচাতে এসেছে, কেউ বাঁচাতে আসবে না। সেজন্য তুই অবশ্যই কালকে টাকা নিয়ে আসবি, এটা ভুলে যাস না, তাহলে আর এই পৃথিবীতে তোর থাকা হবে না। এরপর আমরা হানকে একটা ক্রাইম সিনে দেখতে পাই এবং তার সাথে তার একটা অ্যাসিস্ট্যান্ট ডংজিন ছিল। ডংজিন এখানে এসেছে ক্রাইমের রিপোর্ট করতে। হোটেলের একটা ম্যানেজার, যার বয়স মাত্র 30 বছর, সে মারা গিয়েছে এবং তার ভাই বোন কেউ নেই, তার বাবা মা গ্রামে থাকেন। এখানে কোনো আত্মীয় স্বজন না থাকায় তার সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। আর এই মার্ডারটা কীভাবে হয়েছে তার কোনো ক্লু নেই, কারণ বাড়িতে কোনো ধস্তাধস্তির কিংবা জোর করে বাড়িতে প্রবেশের কোনো চিহ্ন নেই। তাহলে মার্ডারটা করলো কে? তখনই হানের আরেকটা অ্যাসিস্ট্যান্ট ম্যানবক সেখানে আসে এবং বলে যে নিজের ফ্ল্যাটের একটা মানুষের কাছ থেকে সে জানতে পেরেছে যে কালকে এই ফ্ল্যাটে একজন ডেলিভারি ম্যান এসেছিল। হয়তো হতে পারে সেই ডেলিভারি ম্যানই খুনি, কারণ সেই ডেলিভারি ম্যান ছাড়া তো অন্য কোনো পুরুষ কিংবা নারী এই ফ্ল্যাটে প্রবেশ করেনি। রাত্রেবেলা হান আর ডংজিন মিলে সেই মেয়ের মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে বসে। তখন ডংজিন বলে যে মার্ডারটা কী করলো, কারণ কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, সেই মার্ডারার এই মেয়েকে রেপও করেনি, আর ওর কোনো টাকা পয়সা গয়নাগাটি কিছুই নিয়ে যায়নি। তাহলে এটার কারণ কি? তখন হান বলে যে একটু ইনভেস্টিগেট করো, ওর কোনো লাভার আছে কিনা, প্রেমিক। তখন ডংজিন বলে যে না, ওনার কোনো লাভার নেই, আগে যে লাভার ছিল তার সাথে তো এই মেয়ের 1 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। আমরা আরিনকে দেখতে পাই যে চুপি চুপি নিজের বাড়ির গেটের বাইরে থেকে সেই ফলগুলো নিজের রুমে আনায়। আর এই ফলের ভিতরে একটা নোট ছিল যেখানে লেখা, এই ফলগুলো আমি তোমার জন্য অর্ডার করে আনিয়েছি।
এবং আরিন যখন সেই ফলগুলো খাচ্ছিল ও টিভিতে একটা নিউজ দেখতে পায়, আর নিউজেও দেখতে পায় যে গত কয়েকদিন ধরেই 3টা খুন হয়েছে, আর গতকালকেও একটা খুন হয়েছে যেখানে খুনি একজন হেলমেট পরা মানুষ ছিলেন, যিনি হেলমেট পরে এসে মেয়েটিকে মার্ডার করে সেখান থেকে চলে গেছে। ওই হেলমেট পরা মানুষের মাথায় মাত্র একটা রেখা দেখে আরিন ভীষণ ভয় পায়, কারণ ও জানে একটা রেখাওয়ালা মানুষজন অনেক বেশি লয়াল হয়, আর তার পার্টনারের যদি 5-6টা রেখা থাকে, মানে তার পার্টনার যদি তাকে ছাড়া অন্য কারোর সাথে মিলিত হয়, তাহলে এগুলো নিয়ে সেসব মানুষ অনেক বেশি সেন্টিমেন্টাল হয়ে যায় তার মায়ের মতো, কারণ তার মাও তার বাবাকে একাধিক পার্টনার থাকার কারণে মেরে ফেলে সেখান থেকে চলে গেছিল। তো ওই হেলমেট পরা মানুষটারও মার্ডারার হওয়ার চান্সেস অনেক হাই। সেদিনই সন্ধ্যাবেলায় আরিন দেখতে পায় যে একটা হেলমেট পরা ডেলিভারি ম্যান ওর সামনের একটা অ্যাপার্টমেন্টে ঢুকছে। ওটা দেখে ও ভীষণ ভয় পেয়ে যায়, আর ও কাউকে কলও করতে পারছিল না, কারণ ওর ফোন ডেড ছিল। ও তাড়াহুড়ায় নিজের ফোনকে চার্জে দেয় এবং বাইরে এসে দেখতে থাকে যে ওই ডেলিভারি ম্যান কোথায় গেল, কিন্তু ও দেখতে পায় যে ওই ডেলিভারি ম্যান সামনের অ্যাপার্টমেন্টে গিয়ে সেই মহিলাকে জড়িয়ে ধরে। তো অবভিয়াসলি ওটা ওর বয়ফ্রেন্ড ছিল। তখন ও পুলিশকেও ফোন করে দিয়েছে। ততক্ষণে ও পুলিশকে ফোন করে যখন এগুলো বলতে যাবে, তখনই সামনের ফ্ল্যাটে ওদের আলিঙ্গন দেখে বুঝতে পারে যে এটা কোনো মার্ডারার নয়, আসলে এটা ওনার বয়ফ্রেন্ড। তখন সে পুলিশকে সরি বলে এবং কল কেটে দেয়, এবং সামনে দেখতে পায় যে ওই মহিলার অনেকগুলো লাইন থাকলে ওই ডেলিভারি ম্যান মানে ওই ছেলেটার শুধুমাত্র একটা লাইন। স্কুলে আজকে সানা আসেনি। কিম ইয়ন বারবার সানার চেয়ারের দিকে তাকিয়েছিল আর বলছিল, আজকে ইন্সপেক্টরের ভাতিজি কেন যেন স্কুলে আসেনি। ইস, ওকে তো আমি মিস করছি। এ বলে ও সানার বক্সে খুঁজতে যায়, মানে ওর ড্রয়ারে। সেখানে ও জামা কাপড়, ব্যাগ, জুতা এগুলোর সাথে একটা লাভ লেটার পায়। সেই লাভ লেটারটা দেখে কিম ইয়নের মুখে অনেক বেশি একটা রহস্যজনক হাসি ছিল, কিন্তু এই লাভ লেটারে কি লেখা ছিল সেটা আমরা জানতে পারি না। বাকিরাও এই লাভ লেটারটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। হান বাড়িতে আসলে সানাকে বাড়িতেই দেখতে পায়। ও সানাকে জিজ্ঞাসা করে, তুমি আজকে স্কুলে যাওনি? তখন সানা বলে যে না চাচা, আমার কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে 8,000 টাকা দিতে পারবে এখন? তখন সানার চাচা সানার কাছে আসে এবং দেখতে পায় যে সানার সারা শরীরে আঘাতের দাগ, ওর মুখে, হাতে, সব জায়গায় আঘাতের দাগ। তখন সানাকে ওর চাচা জিজ্ঞাসা করে, এই নাও 8,000 টাকা, আর আমাকে এখন বলো তুমি সব চোট কীভাবে পেলে? কিন্তু সানা নিজের চাচাকে কোনো উত্তরই দেয় না এবং সেখান থেকে চলে যায়, আর ধপ করে দরজাটা বন্ধ করে দেয়। সানার চাচা সানাকে আর কিছু বলতো তার আগে ও নোটিস করে যে ওদের বিল্ডিংয়ের সামনের ফ্ল্যাটের জানালা খোলা। সেটা ছিল আরিনের ফ্ল্যাট, যেখানকার জানালার কার্টুন আরিন কখনো খুলে না, কিন্তু আজকে ওই জানালায় কোনো কার্টুন ছিল না। এটা দেখে হান একটু আশ্চর্য হয়। হানের কাছে ওর অ্যাসিস্ট্যান্ট ডংজিনের কল আসে এবং সে কল দিয়ে বলে যে কালকে ওই হেলমেট ম্যান রিলেটেড একটা কল তাদের থানায় এসেছিল, এবং একটা মহিলা বলে যে তিনি হেলমেট পরা সেই খুনিকে দেখতে পেয়েছেন, কিন্তু তখনই সেই মহিলা আবারও বলেন যে না না, উনি ভুল দেখেছেন। আর ওই কলটা ট্রেস করে জানতে পারা গেছে যে আপনি যে বিল্ডিংয়ে থাকেন তার সামনের বিল্ডিংয়েই ওই কলটা করা হয়েছিল। তো তখন হানের একটু সন্দেহ হয়, আরও বলে যে ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তাই বলে ও সামনের বিল্ডিংয়ে যায়। হান আরিনের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল লাগায়, কিন্তু আরিন কোনো মতেই সেই দরজা খোলে না, কারণ আরিন ভেতর থেকে দেখতে পাচ্ছিল হানের মাথায় অনেকগুলা এস লাইন, মানে রেড লাইন, আর অগণিত। এটা দেখেও একটু ভয় পায়। তখন উপর থেকে একটা লোক নামছিল, সে হানকে বলে যে এই মেয়ে একটু ঘরকোনো আর একা একাই থাকে, আর ডেলিভারি ম্যানদের সব কিছু আনায়, ওর কাছে তেমন কেউ আসেও না আর ও কোথাও যায়ও না। এরপরই আরিন একটু দরজা খোলে এবং হানের সাথে কথা বলে এবং বলে যে আমি সরি, আমি কালকে বুঝতে পারিনি ওটা হেলমেট পরা একজন শুধুমাত্র ডেলিভারি ম্যান ছিল, আমি ভুল করে আপনাদেরকে কল দিয়েছিলাম, সরি। এ বলে ও ধপ করে দরজাটা লাগিয়ে দেয়। এই জন্য হান একটু আশ্চর্য হয় আর বলে যে এটা একটা হাই স্কুলে পড়া বাচ্চা মেয়ে, এমন কেন অদ্ভুত রিয়াক্ট করছে। অন্যদিকে আমরা সানাকে দেখতে পাই যে একটা মলের বাইরে বসেছিল, আর ওকে ফোন আসে ওর বুলির এবং বলে যে তোমাকে কালকে টাকা দিতেই হবে। এসব জন্য ও ভীষণ রেগে যায় আর ভাবে এগুলো কেন হচ্ছে আমার সাথে, টাকা কোত্থেকে ম্যানেজ করব আমি, আমার চাচা তো আমাকে এর থেকে বেশি টাকা দিবে না। তখন ও দেখতে পায় যে সামনে দিয়ে একটা মহিলা এটিএম থেকে টাকা তুলে যাচ্ছিল। ওই মহিলার পিছু করা শুরু করে সানা, এবং ও পিছু পিছু হাঁটছিল আর তাকে ছিল যে কখন ওই মহিলাকে একা পাবে আর তার কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে দৌড় দিবে। কিন্তু যখন একটা সরু গলিতে ওই মহিলাকে সানা পায়, তখন সেই মহিলার ব্যাগে ও হাত দিতেই যাবে, তখনই একটা গ্যাংয়ের ছেলেরা সেখানে চলে আসলে সানা সেই মহিলার থেকে টাকা নিয়ে চলে যেতে পারে না, শুধুমাত্র ওই গ্যাংয়ের ছেলেগুলোর জন্যে।
দংজিন আর হান রাত্রে একসাথে বসে ডিনার করছিল। তখন দংজিন হানকে বলে যে আমি ওই খুন হওয়া মহিলার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করেছি। উনি একজন স্কুলের টিচার, আর এটা কাকতালীয় একটা বিষয়, কিন্তু উনি আপনার সামনের বিল্ডিংয়েই থাকেন। আর যখন হান ওই লোকটার ছবি দেখতে পায় তখন হান একটু আশ্চর্য হয়, কারণ এটাই হচ্ছে সেই লোক যে তাকে বলেছিল যে আইরিন একটা ঘর কোনো মানুষ, আর আইরিন রুম থেকে বেরো হয় না। আর এই দুইজনের ভেতরেই কাকতালীয় মিল দেখে হান একটু ভয়ই পেয়ে যায়। তখনই হানের কাছে একটা ইম্পর্ট্যান্ট কল আসে, আর হসপিটাল থেকে ওকে কল দিয়ে তাড়াতাড়ি যেতে বলা হয়। হান তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, আর হসপিটালে গেলে নার্স তাকে বলে যে আপনার বাবার অবস্থা দেখে একটু ভয় লাগছে। উনি বারবার ছাদে হাঁটাহাঁটি করছেন, আর যদি ওনাকে চলে আসতে বলা হয় উনি তবুও আসছেন না। তখন হান ছাদে যায় এবং তার বাবাকে একদম ছাদের কিনারে দেখতে পায়। সে তার বাবাকে বলে যে বাবা চলো এখন কাজটা করে নেওয়া যাক। তখন তার বাবা একটু শান্ত হয়, কিন্তু এই ওর বাবার সাথে কি রহস্য আছে হানের সেটা আমরা জানতে পারি না। তখন কিছু লোক আসে এবং হানের বাবাকে সেখান থেকে নামিয়ে নেয়। ডংজিন জুমিনের সাথে দেখা করতে আসে, মানে সেই চশমা পরা লোকটা যার সাথে হানের এর আগে কথা হয়েছিল, মানে মার্ডারার হওয়া মহিলার এক্স বয়ফ্রেন্ড। শুধুমাত্র জুমিনের সাথে কথা বলতে এই অ্যাপার্টমেন্টে এসেছিল দংজিন, কিন্তু দংজিন যখন জুমিনের অ্যাপার্টমেন্টে ঢুকে ও একটা জিনিস খুবই অদ্ভুত দেখতে পায়। বাকি সব কিছু ঠিক থাকলেও একটা রুমে অনেক বেশি অদ্ভুত অদ্ভুত জিনিস, এগুলো দেখে ডংজিন একটু আশ্চর্য হয়। আরও ফোন লাগায় হানকে, কিন্তু হান যখনই ফোন রিসিভ করতে যাবে তখন ফোনটা কেটে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে জুমিন দংজিনকে মেরেছে এবং মেরে সেখানে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর আমরা এটাও জানতে পারি যে জুমিন হচ্ছে আমাদের হায়ুনের বয়ফ্রেন্ড, মানে যাকে এর আগে আমাদের আরিন দেখতে পেয়েছিল। এখন আমরা শুনতে পারি যে জুমিন বলছে আর শুধুমাত্র একটা বাকি, তাহলেই আমার মিশন সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু হান বারবার ডংজিনকে কল করছে, কিন্তু দংজিন কোনো মতেই কল ধরছে না জন্য হান অনেক বেশি টেনসড হয়ে যায় যে দংজিন কল দিয়ে আবার কেন কল ধরছে না, ও বিপদটা আন্দাজ করতে পারে। এদিকে আমরা জিওনকে দেখতে পাই যে হারুনের দরজায় যাচ্ছে, আর উপর থেকে আরিন সব কিছু দেখতে পায়। আরও বুঝতে পারে যে আজকে হারুনের কিছু হয়ে যাবে, কারণ এই লোকটা অত ভালো নয়। ও রুম থেকে প্রথমবারের মতো অনেক সাহস জোগাড় করে বের হয়। হায়ুনের ফ্ল্যাটে জুমিন অলরেডি পৌঁছে গেছে। ও হায়ুনকে দেখে এবং ওর সাথে কথা বলছিল। তখনই আমরা জুমিনের চোখে একটা চশমা দেখতে পাই। সেই চশমা দিয়ে জুমিন সেই লাল রেখাগুলো দেখতে পায়, মানে এসলাইন। ও দেখতে পায় হায়ুনের মাথায় একাধিক 10-12টা মতো এসলাইন। এটা দেখে জুমিন একটু হাসে আর বলে যে আমি জানতাম তুমি আমাকে চিট করছো, কারণ তুমি আমার প্রতি লয়াল নও। তোমাকে আমি কতটা ভালোবেসেছিলাম তোমার কোনো আইডিয়াও নেই। তুমি আমার লাইফ ছিলে, আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তাই আমি তোমাকে এই পৃথিবী থেকে মুছে দেবো, আর তারপর আমি নিজেকেও শেষ করে দেবো। কিন্তু তখনই সেখানে আরিন আসে। আরিন বলে যে তুমি থেমে যাও। তখন আরিনের হাতের ওই ছোটো চাকুটা দেখে জুমিন বলে যে তুমি ছোট্ট চাকু দিয়ে আমাকে মারবে, এই বলে ওই ছোট্ট চাকুটা দিয়ে ও আরিনকেই মেরে ফেলে এবং সেখানে আরিন মারা যায়। তখন হায়ুন অনেক ভয় পেয়ে যায়, ও আরিনের কাছে যায়। অন্যদিকে হান আরিনের ফ্ল্যাটে এসেছে এবং সেখানে ও অদ্ভুত সেই লাইনগুলো দেখতে পায় একটা বোর্ডের ওপর, যেগুলো দেখে ওর অনেক অদ্ভুত লাগে। আর ও বুঝতে পারে না যে আরিনের এই সব কিছুর মানে কি। তখন ও আরিনের সেই জানালা দিয়ে সামনের বিল্ডিংয়ে হওয়া সেই ধস্তাধস্তি সব কিছু দেখতে পাচ্ছিল। তখনও আবার নোটিস করে যে আরিনও জেগে বারবার হারুনের সাথে জুমিনকে মারার জন্য চেষ্টা করছে। তখন এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি যে আমরা এর আগে বলেছিলাম যে আরিন নিজেকে মেরে ফেলার অনেকবার চেষ্টা করেছে কিন্তু মরতে পারেনি। আজকে জুমিন যখন ওকে মেরে ফেলে, আজকেও আরিন মরে না। তো তখনই জুমিন যখন হারুন আর আরিন দুজনের উপরই ভারী পড়ছিল, এটা দেখে হানের হাতে একটা বন্দুক ছিল, সেই বন্দুক দিয়ে ও একটা গুলি করে এবং সেই গুলি গিয়ে জুমিনের কাঁধে লাগে এবং সাথে সাথে জুমিন সেখানেই মারা যায়। জুমিনের লাস্ট মোমেন্টে জুমিন নোটিস করে যে ওর সাথে হারুনের যে এসলাইনটা ছিল ওটা ধীরে ধীরে মুছে যাচ্ছে। এটা দেখে আস্তে আস্তে জুমিন মারা যায়। এই সব ঘটনার পরে হারুনের অবস্থা খারাপ এবং ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাইরে সেখানে আরিন দাঁড়িয়েছিল। ওর তো তেমন কিছুই হয়নি, ওর হসপিটালেও যাওয়ার প্রয়োজন নেই। তখন সেখানে ওর কাছে হান আসে আর বলে যে তুমি কি ঠিক আছো, তোমার অনেক কষ্ট হয়েছে আর তুমি অনেক চোট পেয়েছো। আর ওর চশমাটাকেও ওকে ফেরত দেয়। রাত্রেবেলা সানগ্লাস পরছিল দেখে জিনিসটা অনেক অদ্ভুত লাগে। তখনই সেখানে সানা আসে। সানা এসে নিজের চাচাকে বলে যে এখানে কি হচ্ছে, আর আরিন তুমি এত রাত্রে কেন সানগ্লাস পরে আছো। তখন আরিন কিছু বলে না, কিন্তু সানার চাচা প্রশ্ন করে সারাদিন আমি তোমাকে বারবার কল দেওয়ার চেষ্টা করছি, তুমি আমার কল কেন রিসিভ করছিলে না, আর তুমি সারাদিন কোথায় ছিলে। তখন সানা কোনো প্রশ্নের উত্তর দেয় না। আরিন সেখান থেকে চলে যায়। আর আরিনকে সানা আগে থেকে চিনতো, এই জিনিসটা দেখে হান একটু আশ্চর্য হয়। কিন্তু সানা আর আরিন একে অপরের সাথে কথা না বলেই একে অপরকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। রাত্রেবেলা যখন হান আর সানা বাড়িতে আসে, হান সানার রুমে আসলে সানা বলে তুমি কি
টাকা দিতে এসেছো আমাকে, টাকা দিতে না চাইলে সেখান থেকে চলে যাও। তখন হান বলে, আমি কি তোমার এটিএম বুথ নাকি? আমি তোমাকে কেন টাকা দিতে যাব এখন? তোমার তো কিছু নিড নেই। আর এখন এসব বাদ দিয়ে আমাকে প্রশ্নের উত্তর দাও যে তুমি আরিনকে কীভাবে চেনো? তখন সানা বলে যে ছোটোবেলায় ওর মা ওর বাবাকে খুন করে পালিয়ে যায়, আর তারপর থেকে ওকে আমরা সবাই চিনি। ও স্কুলেও আসে না, আর ও একা একাই থাকে। কেন তুমি এসব আমাকে কেন জিজ্ঞাসা করছো? এবার বলো তুমি আমাকে টাকা দেবে কি না? কিন্তু এইসব সিনের পরে আমরা দেখতে পাই আরিনকে। আরিন ভোরবেলা বসেছিল এবং ও এই সব কিছু ভাবে, আর প্রথমবারের মতো ওর মনে হয় ওর এসলাইন দেখার এই পাওয়ারের কারণে ও প্রথমবার কোনো মানুষের জীবন বাঁচাতে পেরেছে। তাহলে কি এটা ওর কাছে অভিশাপ না হয়ে একটা বরদানের মতো হতে পারে? এই সব কিছু ও ভাবছিল, তখনই ওর ফোনে একটা টেক্সট আসে। আর এই টেক্সটে লেখা ছিল যে আমিও তোমার মতো এসলাইন দেখতে পাই, আর আমি চাই তোমার সাথে মিট করতে। তুমি আমার সাথে মিট করতে চাইলে হাই স্কুলের উপরে চলে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর এই টেক্সটের মাঝখানেই এই প্রথম এপিসোড এখানে শেষ হয়ে যায়। সেকেন্ড এপিসোডে কী হবে আর নতুন কোন টুইস্ট আসছে এই ড্রামায় দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো।